পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের একজন স্বনামধন্য একজন ডাক্তার ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্মদিন 1 জুলাই। তিনি জন্মেছিলেন 1882-তে এবং সেই দিনটা আমরা ডক্টরস ডে হিসাবে উদযাপন করি, পালন করি। ডাক্তারদের কাছে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডক্টর যদি না থাকে কি কি সমস্যা হতে পারে? এই ডাক্তারি ব্যাপারটা হয়তো প্রাচীনকালে ছিল না, কিন্তু প্রাচীনকালে ডাক্তার ব্যাপারটা ছিল। তখন বৈদ্য, কবিরাজ এরকম ছিলেন এবং এই ব্যাপারটা ছিল। তখন গাছগাছরা, জড়িবুটি এগুলো দিয়ে চিকিৎসা হতো। যে কখন একজন মানুষ বুঝবেন যে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, সে তো নিজের রোগটা ডায়াগনোসিস করতে পারছে না। নমস্কার, আমি একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে আস্ক্লেপিয়া হেলথের তরফ থেকে ডক্টরস ডে উপলক্ষে, যেটা 1 জুলাইয়ে সবাই সারা জায়গায় সেটা ডক্টরসদের উদ্দেশ্যে এই দিনটা রাখা হয়েছে। তো আমরা আজকে আমাদের কাছে পেয়ে গেছি আমাদের অতি পরিচিত ডক্টর এস.এ. মল্লিক। আপনারা হয়তো ইউটিউবে ওনাকে অনেকেই দেখেছেন, আর এই আস্ক্লেপিয়া হেলথে আজকে ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তো আজকে চলুন আমরা ওনাকে এই ডক্টরসদের উপলক্ষে আজকে আমরা ডক্টরদের এই সমাজে কতটা দরকার বা কেনই বা দরকার, ডক্টর না থাকলেই বা কী হবে, এই সব নিয়েই আমরা একটু আলোচনা করে নিই। তো নমস্কার। নমস্কার। আমরা শুরু করছি যে এই ডক্টরস ডেটা দিনটা আমরা কেন পালন করি ডক্টরসদের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের একজন খুব স্বনামধন্য একজন ডাক্তার ছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্মদিন 1 জুলাই। তিনি জন্মেছিলেন 1882-তে এবং সেই দিনটা আমরা ডক্টরস ডে হিসাবে উদযাপন করি, পালন করি। তার অনেকগুলো ভিত্তি আছে, তার অনেকগুলো দিক আছে এবং ডাক্তারদের কাছে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই যে এথিক্যাল প্র্যাকটিস, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি আরও সেটাকে কিভাবে ভালো করতে পারবো, সমাজের স্বাস্থ্যের কল্যাণে আমরা কিভাবে আরও কাজ করতে পারবো, আরও ডাক্তারি ব্যাপারে লোকজনের কাছে এই ডাক্তারি জিনিসটাকে কিভাবে সহজে কম খরচে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে একটা চিন্তাভাবনা করা। শুধু তাই না, এই যে একটা সার্বিক সামাজিক একটা বৃদ্ধি, গ্রোথ, এটা দরকার। মানুষ স্বাস্থ্য ভালো না থাকলে সেটা তো সম্ভব না। এই সব ব্যাপারে আমরা সেই দিনটা ঠিক করি, সেই দিনে আমরা আলোচনা করি এবং একটা সমাজের কাছে একটা মেসেজ পাঠানো, একটা বার্তা পাঠানো যে তারা কিভাবে স্বাস্থ্যকর থাকবেন, সেই পুরো ব্যাপারটা আলোচনা করা একটা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সেই জন্য ডক্টরস ডেটা আমরা উদযাপন করি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, আমরা কেন এই ডক্টরসদের এত ইম্পর্টেন্স কেন আমাদের এই সমাজে? ডক্টর যদি না থাকে কি কি সমস্যা হতে পারে? তুমি এই প্রশ্নটা হয়তো করছো যে এআই এর পার্সপেক্টিভে, যে এআই তো সেই জিনিসটাকে ম্যানেজ করে দিতে পারে একজন ডাক্তার না? হ্যাঁ, এআই তো অবশ্যই। এখন তো এআই দেখে দেখেই অনেকেই আমরা দেখি যে এমনি দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন। তো সেইটাও একটা ব্যাপার আছে। আমি ইভেন একটা জায়গায় দেখেছি একজন ডক্টরের প্রেসক্রিপশন দেখে উনি আবার মেলাচ্ছেন যে ঠিক ঠিক দেওয়া হয়েছে কিনা। একটা জায়গায় আমি সত্যি দেখেছিলাম, এটা একটা আমার এক্সপিরিয়েন্স। তো সেই জন্য এই ডক্টরদের ইম্পর্টেন্সটা কতটা আমাদের সমাজে? ডাক্তারদের গুরুত্ব আছেই এবং সমাজে চিরকাল ছিল। এরকম আজকালকে এরকম পোশাকি ডাক্তার, এমবিবিএস করা বা এমডি করা বা তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করা, এই ডাক্তারি ব্যাপারটা হয়তো প্রাচীনকালে ছিল না, কিন্তু প্রাচীনকালে ডাক্তার ব্যাপারটা ছিল। তখন বৈদ্য, কবিরাজ এরকম ছিলেন এবং এই ব্যাপারটা ছিল। তখন গাছগাছরা, জড়িবুটি এগুলো দিয়ে চিকিৎসা হতো। অনেক গাছগাছরা এরকম, অনেক হার্বস আর মেডিসিনাল প্রপার্টি আছে। মেডিসিনাল প্রপার্টি মানে সেগুলো তার কিছু ওষুধের কার্যকারিতা আছে, সেগুলো দিয়ে চিকিৎসা করা হতো। এখন তো পুরো অনেক রিসার্চ, অনেক কিছু এভিডেন্স বেসড মেডিসিনস চলে এসছে এবং মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তার স্বাভাবিক জীবনযাত্রা চলবে কীভাবে? তো ডাক্তারের ভূমিকা থাকবেই চিরকাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষ তার জীবনে যেমন তার সামাজিক অবদান আছে, একটা মানুষ কী নিয়ে থাকে, তার একটা হেলদি লাইফ নিয়ে থাকে, আনন্দ খুশি নিয়ে থাকে, তার
পরিবার নিয়ে থাকে, তার কাজ নিয়ে থাকে, তার ইমোশন নিয়ে থাকে, এগুলো নিয়ে তো একটা মানুষ থাকে, কিন্তু তার হেলথটা সবচেয়ে উপরে, ফার্স্ট প্রায়োরিটি। এবং দেখবে কথায় কথায় বলে না যে হেলথ ইজ দ্য ওয়েলথ, মানে হেলথ ইজ দ্য বেস্ট ওয়েলথ বলা হয়। মানে কারো যদি স্বাস্থ্য ভালো না থাকে, এবং স্বাস্থ্য ভালো না থাকলে তার জীবনে আর কিছু ভালো থাকতে পারে না। এবার স্বাস্থ্য মানে কি এই শারীরিক স্বাস্থ্য, মানে ফিজিক্যাল হেলথ? হেলথ কাকে বলে? হেলথ হচ্ছে একটা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিংটা ভালো থাকতে হবে, তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং সামাজিক অবস্থা। আমি একটা এক্সাম্পল দিয়ে গিয়ে বলি। কেউ মনে করুন তার শরীরের মধ্যে আর কিছু সমস্যা নেই, মানে তার ডায়াবেটিস নেই, উচ্চ রক্তচাপ নেই, তার কোনো রোগ নেই, কিন্তু মেন্টালি তিনি খুশি না, মানে ডিসব্যালেন্সড আছেন, বা তার কোনো মানসিক সমস্যা আছে, হয়তো ডিপ্রেশন আছে বা সিজোফ্রেনিক ডিসঅর্ডার আছে, এরকম কোনো মানসিক রোগ আছে, তাহলে কি তিনি হেলদি? না, তিনি হেলদি নন। বা একটা মানুষ তার মেন্টাল হেলথ ভালো আছে, শারীরিক সমস্যাও কিছু নেই, কিন্তু সামাজিকভাবে তিনি কারোর সঙ্গে মিশতে পারেন না, বেরোতে পারেন না, ভয় পান, তাহলে তিনি কিন্তু স্বাস্থ্যকর নন, তার স্বাস্থ্য ভালো নেই। কারণ তার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ তিনটেই ভালো থাকতে হবে, তবেই তাহলে ভালো থাকবে। ডাক্তারের এই ভূমিকা আছে এইগুলো মেনটেন করার জন্য। আচ্ছা, এখানেই আমি একটা প্রশ্ন করব, যে কখন একজন মানুষ বুঝবেন যে তাকে ডাক্তারের কাছে যেতে হবে? সে তো নিজের রোগটা ডায়াগনোসিস করতে পারছে না। এর দুটো পার্সপেক্টিভ আছে। একটা মানুষ নিজে থেকে বুঝবে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, আর একটা ক্ষেত্রে উল্টো দিকের যে মানুষ আছেন তাকে বুঝতে হবে একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারো মনে করুন কারো মনে করো শরীরে একটা ঘা হয়েছে, সারছে না, সে নিজে থেকে বুঝছে এটা সারছে না, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, এটা চিকিৎসা করে সারাতে হবে। এটা একটা এক্সাম্পল হলো, সে নিজে থেকে বুঝে গেল। আর একটা ক্ষেত্রে কারো মনে করো খুব ভয় আছে, খুব ভয় পায়, নিজেকে গুটিয়ে রাখে, ইন্ট্রোভার্ট, কারোর সঙ্গে কথা বলে না, বাড়িতে আত্মীয় স্বজন এলে টেবিলের তলায় লুকিয়ে থাকে, ভয় পায় বেরোতে, কিন্তু সে জানে না সে অসুস্থ মানসিকভাবে। কে জানতে পারবে? তার উল্টো দিকের লোক জানতে পারবে, তার পরিবারের লোক জানতে পারবে, তার বন্ধুরা জানতে পারবে, সে যে সমাজে থাকে তারা জানতে পারবে যে এই বাড়িতে এরকম একজন আছে যার এরকম একটা অসুস্থতা আছে, শারীরিক অসুস্থতা নেই কিন্তু অন্য রকম একটু অসুস্থতা আছে। সেটাই বাড়ির লোকজন বা বাইরের কাউকে বুঝতে হবে যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সুতরাং বুঝতে হবে যে সবসময় নিজে বুঝবো না যে ডাক্তারের কাছে যেতে হবে কি না, কেউ যদি বলে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এবং যে সাইকিয়াট্রিক প্রবলেমগুলো আছে, মেন্টাল ডিজিজগুলো আছে, তাদের একটা স্ট্রং অ্যাভারশন থাকে ডাক্তারদের প্রতি, অনেকের, সবার না, অনেক আমার নিজে থেকে ডাক্তারের কাছে চলে আসে, ডাক্তার আমি খুব ভয় পাই তাই আপনার কাছে এসেছি চিকিৎসা করতে। সেই ভয়টা, ভীতিটা দূর করতে হবে। আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক রকম ভিডিওস আছে, আমাদের অনেক বার্তা আছে, লোকজনের কাছে মেসেজ যায়, অনেকে বুঝতে পারেন হ্যাঁ আমার কিছু একটা সমস্যা হচ্ছে, এই ভিডিওতে শুনেছিলাম, হ্যাঁ যেটা, তাহলে অ্যাওয়ারনেসটা হচ্ছে মানুষের মধ্যে, মানুষ আসছে। হ্যাঁ, তাহলে সব সময় এক একজন আছে আবার খুব মানে বিনা কারণে ডক্টরের কাছে আসে। কি পার্সপেক্টিভে বলবেন যে যে ডক্টরের কাছে আসা এমনি এমনি উচিত, নাকি সত্যিকারের কোনো কারণবশতই আসা উচিত? একটা অসুখ আছে, সেটা একটা মেন্টাল ডিজিজ, তার নাম হাইপোকন্ড্রিয়াসিস, বা তাকে হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলা হয়, বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলে। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা পার্ট, যেখানে পেশেন্ট নর্মাল আমাদের বডির রেসপন্সগুলোকে অসুখ ভেবে ডাক্তারদের কাছে বারবার চলে আসে। কয়েকটা উদাহরণ দিই। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে, শীতকালে অনেকের হাত ঠান্ডা থাকে, সে কারোর সঙ্গে হ্যান্ডশেক করলো, হাত মিলিয়েছে, সে বলে এই তোর হাতটা ভীষণ ঠান্ডা, ব্যাস তার হয়ে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, বেশি দিন নেই, চলে যাবো, এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। এটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা এক্সাম্পল। 2 নম্বর, কেউ যদি ভয় পায় তার বুক ধড়ফড় করে। এই বুক ধড়ফড় নিয়ে অনেক ভিডিও ইউটিউব আছে, অনেক ওরকম সোশ্যাল মিডিয়াতে এরকম চলে। সে ভাবতে শুরু করে তার হার্টের অসুখ হয়েছে, সে তখন হার্টের ডাক্তারের কাছে যায়, নিয়ে বিভিন্ন রকম টেস্ট করে, নিয়ে তার শান্তি হয় না, সে ভাবতে থাকে যে ডাক্তার দেখেছে ভালো করে দেখেনি, বা যেখান থেকে টেস্ট করেছে টেস্টের রিপোর্ট ভুল দিয়েছে, আবার টেস্ট করতে থাকে। এটা একটা এক্সাম্পল হলো। 3 নম্বর এক্সাম্পল, যে অনেক সময় রাত্রিবেলাতে ঘুম না এলে বারবার ইউরিন পায়, মূত্রত্যাগ করার আর্জ হয়, এবং অনেক এরকম ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে যে কিডনির অসুখে বারবার রাত্রিবেলা ইউরিন পায় আর কি, মানে মূত্রত্যাগ করতে হয়।
সে তখন ভাবতে আরম্ভ করে তার কিডনির অসুখ হয়েছে, সে তখন আবার কিডনির ডাক্তারের কাছে ছোটে। বা 4 নম্বর এক্সাম্পল, ফোর্সফুল ইউরিন পাস করলে অনেক সময় ফেনা হয় ইউরিনে, তার মাথায় ঢুকে আছে ইউরিনে ফেনা হলে প্রোটিন লিকেজ হয়, কিডনি খারাপ হয়, তখন সে সেটা নিয়ে ভাবতে থাকে, টেস্ট করতে থাকে, কখনো স্যাটিসফাইড হয় না। দেখা গেছে এই ধরনের অসুখে এরকম মোটা ফাইল তৈরি হয়, ডাক্তার চেঞ্জ হয়, পেশেন্টের অসুখের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এর চিকিৎসা করতে হয়। এটা একটা মেন্টাল ডিজিজ, মানসিক সমস্যা, এবং তার যথেষ্ট যথাযথ চিকিৎসা পদ্ধতি আছে, তার ওষুধ আছে, আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে যথেষ্ট ভালো থাকা যায়। সুতরাং ফিজিক্যাল মেন্টাল হেলথ খুব জরুরি আমাদের ভালো থাকার জন্য। শুধু ফিজিক্যালি ফিট থাকলে হবে না। আমার কাছে একজন আসেন, তার চিকিৎসা চলে ডিপ্রেশনের, তিনি আমার কাছে অনেক ছোটোবেলা থেকে দেখান বলে আমার কাছে ডিপ্রেশনের চিকিৎসা করতে আসেন। তার 6 প্যাকস, মাসলস, রেগুলার ফিটনেস করে, দেখতে অত্যন্ত চকচকে, পুরো সিনেমার হিরোদের মতো দেখতে, কিন্তু তার তো কোনো অসুখ নেই, কিন্তু তার এই প্রবলেমটা আছে। সুতরাং তাকে আমি তো হেলদি বলতে পারবো না, তার তো চিকিৎসা চলে অন্য একটা অসুখে, সেরকম আর কি। সুতরাং ডক্টর যাতে, আমার লোকজনের কাছে বার্তা যে সামান্য কোনো ফিজিক্যাল প্রবলেম যদি থাকে এবং সেটা বেশ কিছুদিন ধরে থাকে, সেটা হয়তো কোনো ফিজিক্যাল প্রবলেম আপনার জন্য নয়, বা আপনার বাড়ির লোক বলছে যে এটা আপনার কোনো প্রবলেম হচ্ছে না, হতে পারে কোনো একটা মেন্টাল হেলথের আপনার প্রবলেম হচ্ছে, বা কোনো রকম মানসিক অশান্তি যদি থাকে, বা দীর্ঘকালীন ঘুমের যদি অসুবিধা থাকে সেটা 3 সপ্তাহের বেশি, কারো যদি গ্র্যাজুয়াল ওয়েট লস হয়, কারো যদি বহুদিন ধরে জ্বর থাকে, কারো যদি শ্বাসকষ্ট হয় হাঁটাচলা করতে গেলে, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি করতে করতে, অথবা অন্য কোনো রকম সিমটম হয়, পুরনো ব্যথা হতে পারে, সেটা ওজন বেড়ে যাওয়া হতে পারে, অথবা কোনো জায়গায় লাল হয়ে গেছে, ফুলে গেছে, বা কোনো একটা শরীরের গ্রোথ সেটা বাড়ছে, অথবা চামড়ার রঙের পরিবর্তন ইত্যাদি যদি হয়, তাহলে একজন যথাযথ চিকিৎসকের কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এগুলোর চিকিৎসা করা দরকার। আচ্ছা, এই যে আজকাল সবার একটা ব্যাপার যে ডক্টররা খুব কস্টলি হয়ে যাচ্ছে, তো এই বিষয়ে কিছু বলার আছে? মানে ডক্টরদের যে যেতেও হবে, আবার খরচা সাপেক্ষ, তাহলে সেটা নিয়ে পেশেন্টদের অনুযায়ী যদি কিছু কথা বলতে পারেন। কয়েকটা জায়গা আছে এখানে। এক নম্বর, প্রাইভেট ডক্টরসদের যে ক্লিনিক তারা রান করে, তারা চেষ্টা করলেও খুব কম পয়সায় তারা চিকিৎসা করতে পারবে না, কারণ সেখানে একটা ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে, সেখানে একটা বিল আছে, অনেকের সেটা হায়ার করা থাকে, রেন্ট নেওয়া, সেটার প্রপার্টি, লোকও রাখতে হয়, অনেক স্টাফস থাকে, কমার্শিয়াল জায়গা, সেটার একটা ট্যাক্স পড়ে, প্রপার্টি ট্যাক্স পড়ে। পলিক্লিনিক থাকলে তার একটা ইয়ারলি রিনিউয়াল আছে, ডাক্তাররা যারা কম্পিউটারে প্রেসক্রিপশন করে তার একটা ইএমআর আছে, সেটার একটা বছরে বছরে টাকা দিতে হয়, ফলে খুব কম টাকায় সে দেখতে পারবে না। তবে হ্যাঁ, ডাক্তারদের একটু মানবিক হতে হবে, যতটা কম ফিজ রেখে ক্রাউড ম্যানেজ করে সেটা চিকিৎসা করা যায়। আর আজকাল অনেক এরকম ব্র্যান্ডেড ওষুধ আছে যেগুলো কম দামে পাওয়া যায়, কিন্তু তো আজকাল তো নিয়মই আছে যে কোনো ওষুধ লিখলে তার কম্পোজিশন লিখে দেওয়া, তো পেশেন্টরা সেটা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন যে সেম কম্পোজিশনের কম দামের কী ব্র্যান্ড আছে, সেটা তারা কিনতে পারে। বা এরকম ল্যাব থেকে তারা টেস্ট করতে পারে, যে ল্যাবের খরচাটা তুলনামূলকভাবে কম। কিছু চ্যারিটেবল ল্যাব থাকে, সেগুলো থেকে টেস্ট করা যায়, ভালো কিছু ল্যাব আছে সেগুলো থেকে টেস্ট করা যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে কিছু কিছু ল্যাব আছে যেগুলো খুব কম পয়সায় টেস্ট করে, কিন্তু রিপোর্ট খুব ভালো নয়, কিন্তু লোকজন যাচ্ছে কারণ কম পয়সায় সেটা হচ্ছে, সেটা একটা তাদের দেখতে হয়। আর একটা বড় খরচা হয় হচ্ছে ট্রাভেল করতে গিয়ে, যে থাকে একটা জায়গাতে, কোনো একটা জায়গাতে সে আছে, কিন্তু সে ডাক্তার দেখাতে যাচ্ছে আর একটা দূরের জায়গাতে, রাস্তাতে অনেক খরচা হয়ে যাচ্ছে, সেটা গাড়ির খরচা একটা হচ্ছে, রাস্তায় অনেকক্ষণ বাইরে থাকার জন্য খাওয়া দাওয়ার একটা খরচা হচ্ছে, প্লাস দূরে ডাক্তার দেখাতে গেলে তার কাজটাও সে করতে পারছে না, সারাদিনে কাজটা নষ্ট হলো। অনেকে তো এরকম হয় যে সে কাজ করলে প্রত্যেক দিন হিসাবে টাকা পায়, ফলে সেই ইনকামটাও তার হলো না। তো সেই জিনিসটা দেখা যায় বাড়ির আশেপাশে কোন ডাক্তার আছেন, সবাই তো ভালো চিকিৎসকই হন এবং সবাই খুব এমপ্যাথেটিক হন, এটা আমার বিশ্বাস। তো সেরকম বুঝে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করানো, ফলে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা খরচ কমানোর একটা জায়গা থাকে। আর একটা বিষয় হচ্ছে যেটা আমিও প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি, অনেকে খুব রেগে যান ওয়েট করতে গিয়ে, তো ডক্টরদের এই বিষয়ে কিছু করার আছে কি? ইন্ডিয়ান পপুলেশন এতটা বেশি যে এত লোকজন এখানে থাকে,
তো ডাক্তারদের চেম্বারে মোটামুটি ভিড় থাকবে যারা মোটামুটি ভালো চিকিৎসা করেন বা অ্যাভারেজ চিকিৎসা করেন, তাহলে একটু ওই ক্রাউডটা থাকেই। এবার কিছু পেশেন্ট দেখতে টাইম লেগে যায়, কিছু এমার্জেন্সি পেশেন্ট চলে আসে, এইসব ব্যাপারগুলো থাকে। এবার মুশকিলটা হয় যে আগে যেরকম ছিল, যেমন আমার ক্লিনিকে আমি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আর রাখিনি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আছে, 30টা পেশেন্ট দেখি আমি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে অবধিও ছিল যে নাম লেখা থাকতো, তারপরে হয়তো 30 জনের নাম লেখা আছে, তারপরে যখন ফোন করা হচ্ছে তার মধ্যে 18 জন বলছে আসতে পারবে না, বিভিন্ন কারণে বিজি হয়ে গেছে। ফলে তো টাইম ওয়েস্ট হচ্ছে, ডাক্তার পেশেন্টকে অ্যাকোমোডেট করতে পারছেন, কারণ আবার সেইগুলো ব্যাকলগ থেকে যাবে, পরে আরও বেশি চাপ বেড়ে যায়। ফলে এই একটা প্রবলেম আছে, দেখা যাক সেটা কীভাবে সিম্পলিফাই করা যায় আরও। আর একটু টাইম নিয়ে তো আসতেই হয়, কারণ অনেকগুলো পরপর কাজ থাকে, স্টেপ বাই স্টেপ পেশেন্টকে দেখতে হয়, রিপোর্ট চেকিং থাকে, অনেক কাজ থাকে, সেগুলো থাকার জন্য একটু কখনো কখনো দেরি হয়ে যায় আর কি। আবার এরকমও আছে যে পেশেন্টরা তো আবার ডক্টর যদি একটু টাইমও না দেয় সেটাতেও তো রেগে যায় যে ডক্টর টাইম দিল না, আমার কথা ভালো করে শুনলো না। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা আর সেটা কিন্তু দীর্ঘকালীন একজন ডক্টরকে দেখিয়ে দেখিয়ে তবেই কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়। যারা বহুদিন ধরে দেখাচ্ছে তারাই বুঝতে পারবে যে ডক্টর ঠিকই দেখে নিয়েছে যেটুকু দেখার দরকার। ওই হঠাৎ করে নতুন একজন ডাক্তারের কাছে গেলে তাকে বুঝতে পারবে না, সে ডাক্তারের যেমন পেশেন্টকে পুরোটা বুঝতে পারবে না, সেই পেশেন্টও ডাক্তারের চিকিৎসা পদ্ধতিটা পুরোটা বুঝতে পারবে না। আচ্ছা, এই যে ডক্টররা এতক্ষণ ধরে যে চিকিৎসা করেন, তো তাতে তো একটু ধৈর্যের একটা ব্যাপার আছে। তো এই যে পেশেন্টদের বিভিন্ন প্রশ্ন, এটা আপনি কিভাবে ডক্টররা ডিল করছে? প্রশ্নগুলো তো করেই পেশেন্টরা, সেই প্রশ্নগুলো উত্তর দিই। এখন সুবিধা হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকার জন্য পেশেন্টদের যে প্রশ্নগুলো পেশেন্টরা আমাদের করেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিই। ফলে বেশিরভাগ প্রশ্নগুলোর উত্তরটা পেশেন্ট জেনে যান, তারা খুব বেশি আর এসে আমাকে প্রশ্ন করেন না, তারা জেনে যান। তবে এই ভিডিওটা আমি দেখেছি, যেমন আজকে একজন পেশেন্ট এসেছিলেন যে ফাইব্রোমায়ালজিয়া, তা আমার মনে হলো তিনি আমার ফাইব্রোমায়ালজিয়ার ভিডিওটা দেখে এসছেন। আচ্ছা, তিনি আমাকে এসে বলছেন ডাক্তারবাবু ফাইব্রোমায়ালজিয়া ভিডিওতে আপনি যা যা বলেছেন সবকটা আপনার আছে, কিন্তু সিমটমগুলো আর বলছি না, আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করবেন এরকম। তাও আমি জিজ্ঞেস করলাম যে কী কী প্রবলেম হয়, আপনার ঘুমটুম হয় কি না, আপনার কতদিন ধরে ব্যথা আছে, কী কী টেস্ট করিয়েছেন দেখার ইত্যাদি। বা লোকজন আজকাল অ্যাওয়্যার, মানে তারা জানে কী বলতে হবে, কতটা করতে হবে ইত্যাদি। আর পেশেন্টরা যখন আসবে একজন ডক্টরের কাছে, কি কি জিনিস নিয়ে আসা উচিত যেগুলো ডক্টরের জন্য খুব বেশি হেল্পফুল হবে তার চিকিৎসার জন্য? 3টে জিনিস আমি বলবো যেগুলো নিয়ে আসবে। একটা যে সময় নিয়ে আসবে, খুব জরুরি, একটু সময় লাগবে। 2 নম্বর, রিপোর্টগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে আনতে হবে। রিপোর্টগুলো যেগুলো রিসেন্ট সেগুলো একদম উপরে রাখতে হবে, তারপরে পুরনো রিপোর্টগুলো পরে রাখুন। আসলে 1 বছরের পুরনো রক্তের পরীক্ষাগুলোর গুরুত্ব খুব বেশি নেই, যদি না কিছু স্পেসিফিক প্রবলেম থাকে, যে কিডনি ডিসফাংশন হঠাৎ করে হলো, আগে কিছু আছে কিনা সেগুলো দেখার। আর প্রেসক্রিপশান, লাস্ট প্রেসক্রিপশানটা সঙ্গে নিয়ে আসতে হবে। আর যেটা করতে হবে হচ্ছে, যদি এর মধ্যে কোনো ডাক্তার দেখিয়ে থাকে সেই ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে আসা। এবার অনেক ডাক্তার অনেকে দেখান, যে ডায়াবেটিসের জন্য একজনের কাছে আসছে, কিডনির জন্য একজনকে দেখাচ্ছে, গ্যাস্ট্রো, কার্ডিও, এরকম। তাদের ক্ষেত্রে বলি কী কী ওষুধ খাচ্ছেন এবং কখন খাচ্ছেন একটা খাতার পাতাতে নিজেরা 1, 2, 3, 4 নম্বর দিয়ে লিখিয়ে নিয়ে আসুন, তাহলে আপনার ডাক্তারবাবুর পড়তে বুঝতে সুবিধা হবে যে কী কী ওষুধ আপনি খাচ্ছেন। আর যাদের সুগার আছে, মানে ডায়াবেটিস আছে এবং হাই ব্লাড প্রেশার আছে, তারা মাঝে মাঝে বাড়িতে যে সুগার চেক করছেন গ্লুকোমিটারে, সেটা চার্টটা নিয়ে আসবেন। আর ব্লাড প্রেশার কীরকম থাকছে সেই চার্টটা নিয়ে আসা, তাহলে আমাদের সুবিধা হয় যে কখন ব্লাড প্রেশার বেড়েছে বা কমেছে সেটা দেখার। আসলে ডাক্তারদের চেম্বারে এসে অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায়, যেরকম হোয়াইট কোট হাইপার টেনশন, তো দেখা যায় যে প্রেশার এসে যায় অনেক বেশি, কিন্তু বাড়িতে নর্মাল থাকে, কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু তো প্রেশারের ওষুধ দিয়ে দেবে, কিন্তু বাড়িতে তো নর্মাল থাকে, তাহলে তো ব্লাড প্রেশার ফল করে যাবে। সুতরাং সেই ব্যাপারটা ডাক্তারের জানা দরকার, এই জিনিসগুলো নিয়ে আসলেই হবে। আর অনেকে তো টেস্ট করাতে ভয় পায়, সেটা ডক্টর হিসেবে কি বলতে চাও? টেস্ট করাটা ভীষণ জরুরি, এখানে আমার খুব বেশি বুদ্ধি দেওয়ার কিছু নেই, বা আমি পেশেন্টকে বলতেও পারবো না যে আপনি টেস্ট। অনেকে রেগে যান, টেস্ট করতে দিয়েছে ডক্টর এত। আসলে কি হয়, এত মেটাবলিক ডিজিজ আমাদের দেশে 30 বছরের উপরে, তো বছরে একবার করে কিছু জিনিস চেক করে দেখা দরকার আমার বলে মনে হয়। যেমন ডায়াবেটিস আছে, কত দিনে চেক করা উচিত? যাদের কোনো প্রবলেম নেই বছরে একবার করে করতে পারে, কিন্তু যাদের প্রবলেম আছে ফুল বডি চেক আপ যেগুলো হয়, কিডনি ফাংশন, লিভার ফাংশন, ডায়াবেটিস, থাইরয়েড ফাংশন, কোলেস্টেরল ইত্যাদি, সেগুলো কিন্তু যাদের প্রবলেম আছে তাদের 3 থেকে 6 মাসের মধ্যে করতে হয়। কতটা কন্ট্রোল আছে তার উপর দেখে আমরা পেশেন্টকে বলি যে কীভাবে করবেন। আচ্ছা, তো এবার ডক্টররা যে এতক্ষণ চেম্বারে থাকে, তাদের হেলথের কিছু
কি টিপস হতে পারে? আমি যেটা করি আমি বলতে পারি, আমার বাকি ডক্টরদের বলার ধৃষ্টতা নেই। আমি যেটা করি, আমি চেষ্টা করেছি আমার জীবন থেকে হোয়াইট ফুডগুলো বাদ দিতে, মিল্ক, রাইস, ময়দা, চিনি, নুন ইত্যাদি, সেটা আমি করি। আমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি 1 ঘন্টা করে, সকালবেলা চেষ্টা করি। যেদিন টাইম কম থাকে 40 মিনিটের মতো করি, আমি বাড়িতেই করি। আমার জিমে গেলে এক্সারসাইজ করা হয় না, কারণ আমাকে সবাই চেনে, আমাকে রিপোর্ট দেখাতে চলে আসে, ফলে আমাকে বাড়িতেই করতে হয়। আর আমি চেষ্টা করি 7 ঘন্টা ঘুমাতে, সেটা আমি ভাগ করে নিই। যেদিন আমি রাত্রে ঘুমোতে পারি না, দুপুরবেলাতে আমি ঘুমিয়ে নিই, এটা আমার করার চেষ্টা করি। কাজ আমি কমিয়েছি আগের চেয়ে, আমি হসপিটালগুলো ভিজিট করতাম, সেগুলো আমি কাট ডাউন করেছি। দুবেলা ক্লিনিকে পেশেন্ট দেখি, যে পেশেন্টগুলো আমার কাছে আছে সেগুলো আমাকে দেখতে হয়। আর বাকি সপ্তাহে 1 দিন বা 2 দিন এই ভিডিও বানাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিয়ে। ভালোই লাগে কথা বলতে, লোকজন শুনছে, সেটা দেখতেও আমার ভালো লাগে, এই করি, আর তো কিছু না। আর এই রোববার বিকেলবেলাটা অফ থাকে, পরিবারের সঙ্গে টাইম কাটাই, নাহলে আমার মায়ের কাছে গিয়ে বসে থাকি, না হলে কিছু একটা টিভিতে দেখি, নাহলে বাচ্চার সঙ্গে ক্রিকেট খেলি, এই করি। একটা মানে বেশ ভালোই একটা ডক্টরসদের হেলথটা অবশ্যই তাহলে খুব দরকার ইম্পর্টেন্ট আছে, হেলথ তা না হলে পেশেন্টদের জন্য তো মানে সেটা ক্ষতিকারক হবে, কারণ একজন ডক্টর দেখিয়ে দেখিয়ে তারা অভ্যস্ত। এরকম প্রচুর অভিজ্ঞ ডক্টর আছেন যাদের স্বাস্থ্য বেড়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে, টাইম দিতে পারছেন না, এত পেশেন্ট ম্যানেজ করতে পারছেন না, তো একটু ভাবতে হবে তাদের তখন আবার মানে মেন্টাল স্ট্রেসও পড়বে, ইরিটেবিলিটি হয়ে যাবে, বলে তো মেন্টাল স্ট্রেস হবে। আর পেশেন্ট সংখ্যা কমাতে হবে দেখতে। আর পেশেন্টদের সাথে ব্যবহার বা তাদের সাথে মানে 1-to-1 যে কিভাবে একজন ডক্টরের কতটা তাদের মানে মেনটেন করা উচিত, মানে কতটা তাদের বিহেভিয়ার বা সব কিছুই কিভাবে একজন পেশেন্টকে ডিল করবে একজন ডক্টর। এরও আবার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। প্রথম কথা, যে একজন পেশেন্ট ডাক্তারের কাছে আসেন, পেশেন্ট ভাবতে ভাবতে আসেন যে ডক্টরবাবু আমাকে অনেক টাইম দিয়ে দেখবেন, কিন্তু এত রাশ থাকে, অনেক টাইম দেওয়া সম্ভব না। যে প্রবলেমগুলো নিয়ে এসেছেন সেগুলো সলভ করে দেওয়া এবং তাদের কিছু কথা বলে বুঝিয়ে দেওয়া, সেটা দরকার যে এগুলো করতে হবে। আর কিছু লিটারেচার, কিছু ডায়েট প্ল্যান, কিছু এক্সারসাইজ, সেগুলো যদি বা ডাক্তারবাবু আগে থেকে বানিয়ে রাখতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন, সেটা কিছুটা টাইম বাঁচে। পেশেন্টদের যে মেন সমস্যাগুলো, প্রবলেমগুলো, সেগুলো পেশেন্টদের আমরা বলি যে প্রথমে আপনি সেইগুলো বলুন, অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো সেগুলো পরে বলবেন। অনেকের যে লিস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আগে বলেন, তাহলে ডাক্তারবাবু ফোকাস করবে কিন্তু ওইটার উপরেই, সেটা ঠিক পদ্ধতি নয়। তো পেশেন্টদের যেটা চিপ কমপ্লেন্ট, সেগুলো আগে বলা দরকার যে এই প্রবলেমগুলো আমার হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে, আপনার যে প্রবলেমগুলো আপনি মনে রাখতে পারছেন না, বা আপনার ডাক্তার দেখানোর পরে মনে হলো যে আমার ওটা বলা হলো না, আমি ভুলে গেলাম, আপনি লিখে নিয়ে আসুন কাগজে, সেই কাগজটা আপনি ডাক্তারবাবুকে দিয়ে দিন, তিনি পড়ে নিচ্ছেন কীগুলো, তাহলে একটা ম্যাপিং হয়ে যাবে যে এই প্রবলেমগুলো আছে, এই এরিয়াগুলো আছে, সেই ডাক্তারকে দেখতে হবে এটা। আর 3 নম্বর হচ্ছে, রেগুলার ফলো আপটা খুব জরুরি। ডাক্তারবাবু লিখেছেন 3 মাস পরে আসবেন, আপনি আসছেন প্রায় 3 বছরের কাছাকাছি সময়, সেটা ঠিক নয়। কারণ মাঝখানে আপনি আনচেকড রয়ে গেছেন, আপনার ব্লাড রিপোর্টস ডাক্তারবাবু জানেন না, আপনার ওষুধের মডিফিকেশান করা হয়নি, এই জিনিসগুলো তো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখা দরকার। আর বাড়ির লোককে সচেতন হতে হবে। বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে, দুবেলা আইসক্রিম আসছে, মিষ্টির বাক্স আসছে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, আমি মানে খুব ক্লোজলি যেহেতু ডক্টরের সাথে থেকেছি বা নিজেও একটা ডক্টরের পরিবেশে বড়ও হয়েছি, তো সেই জন্য আমি দেখেছি যে অনেকেই ফোনে ওষুধ জানতে চান, এটা কি ঠিক? আমি তো ফোনে ওষুধ দিই না। মানে প্রথম কথা হচ্ছে, আমি ফোনে ওই প্যারাসিটামল ছাড়া আর গ্যাসের বড়ি ছাড়া দিই না। আমি পেশেন্টের জন্যও তো ঠিক নয়, খুবই আনসেফ। এক্স্যাক্টলি। মানে এরকম অনেক পেশেন্ট কি পাই যে পেটের উপর দিকে চাপ হচ্ছে, বুকে চাপ লাগছে, ফোনে গ্যাসের ওষুধ জানতে চাইছেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল ইসিজি বা কার্ডিয়াক মার্কার করে তার একটা হার্টের প্রবলেম হয়েছে, অথবা কারো একটা জ্বর হয়েছে, তার অক্সিজেন কমেছে, চেস্ট ইনফেকশন হয়েছে, বুঝতে পারেনি, তাকে শুধু জ্বরের প্যারাসিটামল দেওয়া হলো, সে বাড়িতে তো অক্সিজেন তার কম। কোনো অসুখ হলে যেটা আপনার ডাক্তারের ওষুধের প্রয়োজন বলে মনে হচ্ছে, ডাক্তারকে আপনি ফোন করছেন, ফোনে না ওষুধ চেয়ে আপনি সরাসরি ডাক্তারবাবুর চেম্বারে আসুন, একটা চেক আপ করার দরকার আছে। ফোনে ওষুধ দেওয়াটা রিস্কি হতে পারে। আজকে তাহলে জানা গেল যে একজন ডক্টরের জীবনে তাকে কত কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কিভাবে তিনি পেশেন্ট হ্যান্ডেল করেন, বা কি কারণে আজকে আমরা এই ডক্টরস ডে সেলিব্রেট করি,
একটা কিন্তু সুন্দর আইডিয়া করে দিলেন ডক্টর মল্লিক। আমাদের বেশ আমরা অনেক কিছু জানতে পারলাম কিভাবে ডক্টরদের লাইফ চলে আর কীভাবেই বা তারা পেশেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে কি সুন্দরভাবে পেশেন্টদের কিন্তু কিওর করতে, তাদের সুন্দর একটা জীবন কাটাতে সাহায্য করে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নমস্কার। নমস্কার।